হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমাদের আলোচনার টপিক বোরন ট্রাইহ্যালাইডস এবং তাদের লুইস অ্যাসিডিটি সম্পর্কে। দেখো, আমরা আজকে বোরন ট্রাইহ্যালাইড গুলো সম্পর্কে আলোচনা করব, তাদের লুইস অ্যাসিডিটির অর্ডারটা কেমন হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, BX3 বোরন ট্রাইহ্যালাইড, BX3, যেখানে এক্সটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এইগুলো, তাই তো। এইখানে যে BF3, প্রসঙ্গত একটু বলে রাখি, BF3 এটা গ্যাসিয়াস স্টেটে থাকে, গ্যাস। BCl3 অ্যান্ড BBr3 টা লিকুইড, আর তাহলে BF3 টা গ্যাস, এরা দুজন লিকুইড, আর BI3 টা সলিড, কঠিন। ঠিক আছে। আচ্ছা, এবার এদের গঠনাকৃতি, BX3 এর গঠনাকৃতিটা কেমন হবে, এদের গঠনাকৃতি স্ট্রাকচারটা কেমন হবে। আমরা হাইব্রিডাইজেশন থিওরি থেকেই করব স্ট্রাকচারটা। আমরা ধীরে ধীরে বলি কেমন কি হবে। দেখো, বোরন, তার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p1, এটা গ্রাউন্ড স্টেটে। তাহলে বোরন ইন গ্রাউন্ড স্টেট 2s এ দুটো ইলেকট্রন থাকে, একটাই কক্ষক 2s, আর 2p তে তিনটে কক্ষক কিন্তু একটা ইলেকট্রন থাকে, তাই তো। এবার এক্সাইটেড স্টেটে, মানে এ যদি এনার্জি অ্যাবজর্ব করে, বোরন করে ইলেকট্রনিক এক্সাইটেশন হয়, তাহলে বোরন ইন এক্সাইটেড স্টেটে ইএসএ কি হবে, 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 2p তে যাবে। তাই তো, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, তিনটে হ্যালোজেন কিন্তু বোরনের সাথে যুক্ত হবে, বন্ড তৈরি করবে, সিগমা বন্ধন, সমযোজী বন্ধন তৈরি করবে। এইবার আফটার এক্সাইটেশন বিফোর বন্ড মেকিং, অর্থাৎ এক্সাইটেশনের পরে আর বন্ধন তৈরির আগে কিন্তু কি হয়, হাইব্রিডাইজেশন হয়। অর্থাৎ এই যে অরবিটালটা পিওরলি এস ক্যারেক্টার, এইগুলো পিওরলি পি ক্যারেক্টার। এবার বন্ধন তৈরির আগে, অর্থাৎ হ্যালোজেনের সাথে বোরন বন্ধন তৈরির আগে, তার যে এস এবং পি অরবিটাল গুলো আছে তাদের মধ্যে তাদেরকে মিক্সড আপ করবে, হয়তো সংকরায়ন হবে। অর্থাৎ বোরন, দেখো এখানে তিনটে হ্যালোজেনের সাথে ও বন্ধন করতে চাইবে, তাই তো। তাই তিনটে সম, মানে ইকুইভ্যালেন্ট, থ্রি ইকুইভ্যালেন্ট কিন্তু অরবিটাল লাগবে। এইবার একটা এস আর দুটো পি, একটা এস আর এই দুটো পি, তাই তো। তাহলে এরা তিনটে কক্ষক, একটা এস দুটো পি মিলে তিনটে সমতুল্য sp2 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করবে, sp2 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনকে আমি HYD শর্টকাটে লিখলাম। তাহলে বোরন ইন sp2 হাইব্রিডাইজেশনে কি হবে, মনে রাখবে HBD আমি এখানে হাইব্রিডাইজেশন শর্টকাটে লিখলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে sp2 হাইব্রিডাইজেশনে কেমন হবে, এই যে এস, একটা এস আর দুটো পি মিক্সড আপ হয়ে গেছে, মিক্সড আপ হয়ে একটা এস আর দুটো পি মিলে তিনটে ইকুইভ্যালেন্ট sp2 ক্যারেক্টার যুক্ত অরবিটাল দিল, এবং সেখানে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। আর একটা পি আনহাইব্রিডাইজ আছে, আনহাইব্রিডাইজ পি
2p আছে, আর এই তিনটে sp2 হাইব্রিডাইজ, তিনটেই sp2, আলাদা করে আর s নেই, আলাদা করে p নেই, প্রত্যেকের কিন্তু s এবং p দুটোই আছে, অর্থাৎ sp2 ক্যারেক্টার আছে প্রত্যেকের, যেখানে প্রত্যেকটাতে s ক্যারেক্টার হচ্ছে sp2 মানে s ক্যারেক্টার কি 33.33%, আর p ক্যারেক্টার 66.66%, তাই তো? তাহলে sp2 হাইব্রিডাইজ অরবিটাল। এইবার কি হবে, এই যে বোরনের sp2 হাইব্রিডাইজ অরবিটাল, এটা দেখতে কিন্তু কেমন, এই যে sp2 হাইব্রিডাইজ অরবিটাল গুলো, তিনটে sp2 হাইব্রিডাইজ অরবিটাল বোরনের, এটা ট্রাইগোনাল প্ল্যানারলি কিন্তু বিন্যস্ত থাকবে। এই, তাই তো? আর একটা আনহাইব্রিডাইজ পি আছে, আমি সেই আনহাইব্রিডাইজ পিটাকে, যেটা পিওর পি, তাহলে এইটা একটা প্লেনে আছে, এই যে তিনটে অরবিটাল sp2 হাইব্রিডাইজ অরবিটাল একটা একই প্লেনে আছে, তাহলে এর সাথে লম্বভাবে থাকবে, সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, দেখো অন্য একটা গ্রিন কালার দিয়ে, পিওর পি, তাই তো? এটা খালি। আর কি আছে, লিগ্যান্ড, সরি এক্স, যে হ্যালোজেন, তাই তো? প্রত্যেকটা হ্যালোজেন, হ্যালোজেনের কি এক্স এর ইলেকট্রন বিন্যাস ns2, হ্যালোজেন যেটা np5, তার মানে এই যে p তে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দেখো প্রত্যেকটা হ্যালোজেনের এই যে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এই যে p অরবিটাল, np অরবিটাল অফ হ্যালোজেন, এর সাথে কিন্তু অবিলোপনটা হবে হ্যালোজেনের np, এটা, আর এটা sp2 হাইব্রিডাইজ অরবিটাল, তাই তো? বোরনের, বোরনের এই যে এটা এক্স হ্যালোজেন, এটাও হ্যালোজেন, তাই তো? হয়ে দেখো যেটা তৈরি করলো, এইগুলো সবই কি হেড অন ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপ মানে কি সিগমা বন্ধন, তাহলে এইটা এক্স, এটা এক্স, এটা, তাহলে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি ট্রাইগোনাল প্লানার, ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার, তাই তো? যেখানে বোরনটা sp2 হাইব্রিডাইজড, এবং আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এই যে এইখানে কিন্তু বোরনের কিন্তু একটা ভেকেন্ট 2p অরবিটাল আছে, ভেকেন্ট 2p অরবিটাল আছে, ভেকেন্ট 2p অরবিটাল, তাই তো? সেই জন্য দেখো, যেহেতু ভেকেন্ট 2p অরবিটাল আছে, সেই জন্য কিন্তু এ লুইস অ্যাক্ট অ্যাজ লুইস অ্যাসিড, মানেটা কি, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, তাহলে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হয় তারা কিন্তু লুইস অ্যাসিড হয়, বোঝা গেল? তাহলে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার তারা হচ্ছে লুইস অ্যাসিড, লুইস কনসেপ্টের মধ্যে। তাহলে এই যে BX3 কিন্তু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে, কারণ ওদের ক্ষেত্রে একটা ভেকেন্ট 2p অরবিটাল আছে যেখানে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট হতে পারে, ঠিক আছে? সেই জন্য এরা লুইস অ্যাসিড, BX3 সবাই কিন্তু লুইস অ্যাসিড, ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, হাইব্রিডাইজেশন দেখলাম, sp2 হাইব্রিডাইজেশন, এবং sp2 হাইব্রিডাইজেশনটা কি করে হচ্ছে সেটা বললাম। এবার এইটাকে আমরা কিন্তু শর্টকাটেও মনে রাখতে পারি, এই যে এইচ হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এই এইচ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে সেটা লিনিয়ার স্ট্রাকচার হয়, ঠিক আছে? এবং সেটা sp হাইব্রিডাইজেশন, এইচ এর মান যদি 3 হয় তাহলে ট্রাইগোনাল প্লানার, sp2 হাইব্রিডাইজ, আমরা জাস্ট দেখে সূত্র বসিয়ে ক্যালকুলেট করে সঙ্গে সঙ্গেও বলে দিতে পারি, সেইটাই আমরা শেখাবো, টেট্রাহেড্রাল,
hybridization। তাহলে দেখো এই H বের করার ফর্মুলাটা কি? H হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, এবার আর এর সাথে আমরা লোন পেয়ার এইচ মাইনাস এক্স মাইনাস ডি। প্রত্যেকটা চিহ্নের কিন্তু একটা মিনিং আছে। যেমন আমরা bx3 এর ক্ষেত্রে এইচটা বের করব, স্ট্রাকচারটা শর্টকাটে কি করে সঙ্গে সঙ্গে বের করবে সূত্রে ফেলে। এই যে ভিটা হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণু, তাহলে এখানে বোরনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার যোজ্যতা কটা ইলেকট্রন আছে? 3টে। এক্সটা একযোজী পরমাণুর সংখ্যা, দেখো এখানে এই এক্সটা আর এই যে bx3 এক্স দুটো কিন্তু এক জিনিস না। এই যে ফর্মুলাতে এক্সটা এইচ এর যে ফর্মুলা, এইচ এর ফর্মুলাটাই এক্সটা একযোজী পরমাণুর সংখ্যা নির্দেশ করে। আর এইখানে এই এক্সটা কিন্তু হ্যালোজেন, তাহলে এই হ্যালোজেন একযোজী, তাহলে হ্যালোজেনের সংখ্যা কটা? 3টে। তাহলে হ্যালোজেন যেহেতু একযোজী, সেটা হাইড্রোজেনও হলেও একযোজী হয়, তাই তো সেখানে এইচও হতে পারতো, কিন্তু এখানে যেহেতু হ্যালোজেনও একযোজী, তাহলে এক্স এর মানটা কিন্তু 3। ক্যাটায়নের আধান 0, অ্যানায়নের আধান 0, তাহলে 6/2 তার মানে 3। এই 3 হলেই sp2 হাইব্রিডাইজেশন। তাহলে bx3 তে বোরনটা sp2 হাইব্রিডাইজেশন এবং এর স্ট্রাকচারটা ট্রাইগোনাল প্লানার। ঠিক আছে, এবং এর যে বন্ধন কোণ সেটা কত? 120 ডিগ্রি। ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার হলে বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। ঠিক আছে, এবার এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু একটা আনহাইব্রিডাইজ ভেকেন্ট 2p অরবিটাল থাকার জন্য এ লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এবার আমরা দেখব কার লুইস অ্যাসিডিটি বেশি। সবাই তো লুইস অ্যাসিড, কিন্তু কার কম কার বেশি সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব লুইস অ্যাসিডিটির অর্ডারটা। তাহলে আমরা বের করব যে bx3 যারা যারা আছে, অর্ডার অফ লুইস অ্যাসিডিটি কাদের কাদের লুইস অ্যাসিডিটি? bf3, bcl3, bbr3 আর bi3, এদের লুইস অ্যাসিডিটির ক্রম আমি বের করব। দেখো এইটা কিন্তু প্রচুর পড়তে দেখেছি আমি, মানে এইচএস বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, এবং এটা কিন্তু হাইলি কনসেপচুয়াল, শিখে রাখো। খুবই কঠিন না, মানে একটু কনসেপচুয়াল, যারা জানবে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিতে পারবে, এবং এটা কিন্তু মেমোরিতে থাকে অল টাইম, এমন একটা কোয়েশ্চেন। দেখো লুইস অ্যাসিডিটির অর্ডার বলতে হবে এখানে, এদের কি হবে, লুইস অ্যাসিডিটির অর্ডারটা কি হবে এখানে। তাহলে আমরা একটু বলার চেষ্টা করি, এইখানে ধাপে ধাপে আমরা একটু বলবো। আরেকটা জিনিস তোমরা এইভাবে ভাবতে পারো, এই যে bx3 এখানে কিন্তু এখানে অসম্পূর্ণ অষ্টক আছে, তাই তো? বোরনে কি আছে? অসম্পূর্ণ অষ্টক, তাই তো? বোরনটাই অসম্পূর্ণ অষ্টক আছে, তাই তো? অসম্পূর্ণ অষ্টক, অক্টেট ফিল নেই বোরনটা, তাই তো? অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট একটা যৌগ bx3, তাইরই তো রিফ্লেকশনটাই একটা লুইস অ্যাসিড, তাই তো? আমরা হাইব্রিডাইজেশন থিওরি থেকে দেখলাম যে আনহাইব্রিডাইজ ভেকেন্ট 2p অরবিটাল বোরনে আছে, সেই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, সেই জন্য সে লুইস অ্যাসিড। ওকে, এবার লুইস অ্যাসিডিটির অর্ডারটা আমরা বের করতে চলেছি। দেখো কি হবে আমাদের, এই যে যেহেতু আমরা দেখলাম বোরনের খালি
একটা 2p অরবিটাল আছে, আর এই যে হ্যালোজেনগুলোর ফিল্ড p অরবিটাল আছে, তাহলে এই যে হ্যালোজেনগুলোর লোন পেয়ার এখানে ডোনেট করতে পারে, জাস্ট রেজোনেন্স। এইটাকে আমরা বলছি ব্যাক পাই বন্ডিং। হ্যালোজেন থেকে, হ্যালোজেনের ফিল্ড p থেকে বোরনের খালি পিতে ইলেকট্রন যাওয়া, তাই তো? তাহলে এই যে ব্যাক পাই বন্ডিং এর ফলে কিন্তু বোরনের যে ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন যে ডেফিসিয়েন্সি, সেটা কিন্তু কমে যাচ্ছে, তাই তো? এইবার কে বেশি কমাতে পারছে সেটা দেখতে হবে। যে বেশি কমাতে পারবে সে লুইস অ্যাসিডিটিটাও বেশি কমিয়ে দিতে পারবে। আমার কথাটা ভালো করে শুনবে। যে এই ব্যাক পাই বন্ডিংটা ভালো করাতে পারবে বা রেজোনেন্সটা ভালো করাতে পারবে, দেখা যাক এই রেজোনেন্সের ফলে কি হচ্ছে। এটা পাই বন্ড তৈরি হলো ডাবল বন্ডেড, একই রকম ঘটনা বাকি অন্য দুটো হ্যালোজেনের সঙ্গে পুরো বোরনের হতে পারে, সেটাকে আমরা এইভাবে দেখাই। তাহলে বোরন যেহেতু ইলেকট্রন নিল, তাই বোরন মাইনাস হয়ে গেল, তাহলে এক্সট্রা প্লাস, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা, এই যে জিনিসটা হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বোরন, বোরনের ভেকেন্ট আর হ্যালোজেনের ফিল্ড পি আছে, তাই তো? তাহলে হ্যালোজেনের ফিল্ড পি থেকে আমরা দেখতে পাচ্ছি এনপি আমরা বলছি ইন জেনারেল, ফ্লোরিন হলে সেটা 2p, আর আয়োডিন হলে সেটা 5p। এটা ভেকেন্ট 2p অরবিটাল x 2p অরবিটাল অফ বোরন। তাহলে অ্যাকচুয়ালি এই যে এর ফিল্ড এনপি থেকে বোরনের ভেকেন্ট 2p তে ইলেকট্রনটা যাচ্ছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি রেজোনেন্স বলছি, অর্থাৎ এই যে ঘুরে বেড়ানো ইলেকট্রন যে ডিলোকালাইজ করছে, যেটা সবগুলো হ্যালোজেনের সাথে বোরনের হলো, আমরা দেখালাম আগের স্ট্রাকচারে। তাহলে এই যে জিনিসটা, এইটাকে আমরা বলছি, এই যে ঘটনাটাকে আমরা কি বলছি, পি পাই, পি পাই ব্যাক বন্ডিং। যেহেতু ইন জেনারেল এর নাম হচ্ছে পাই ব্যাক পাই বন্ডিং, ব্যাক পাই বন্ডিং, যেহেতু এখানে স্পেসিফিকলি আমরা বলছি পি অরবিটাল থেকে পি অরবিটালে পাই বন্ডিং হচ্ছে, তাই পি পাই ব্যাক বন্ডিং বলা হচ্ছে, ঠিক আছে? ইন জেনারেল নাম হচ্ছে ব্যাক পাই বন্ডিং। তাহলে এই ব্যাক পাই বন্ডিংটা হয়, এবার আমাদের দেখতে হবে এই ব্যাক পাই বন্ডিংটা কার ক্ষেত্রে ভালো হবে। দেখো, আমরা যদি ফ্লোরিন বোরনের কথা ভাবি, এইটা তো 2p, অলওয়েজ 2p অরবিটাল, ভেকেন্ট 2p, আর এইটা ফ্লোরিনের ক্ষেত্রে কি ফিল্ড 2p, তাই তো? আর যদি আয়োডিন বলি, আয়োডিনের ক্ষেত্রে বোরন তো 2p, ভেকেন্ট 2p, ভেকেন্ট 2p, আর আয়োডিনটা হচ্ছে ফিল্ড 5, তাই তো? তাহলে দেখো, এই যে 2p থেকে 2p তে হয়েছে এখানে ব্যাক পাই বন্ডিং, আর এখানে 5p থেকে 2p তে হচ্ছে ব্যাক পাই বন্ডিং। তাহলে এখানে BF3 এর ক্ষেত্রে 2p 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 থেকে 2p তে,
BCl3 এর ক্ষেত্রে বোরনের 2p থেকে ক্লোরিনের 3p, ভ্যালেন্স ইলেকট্রনটা 3p তে আছে। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তোমরা জানো। BBr3 এর ক্ষেত্রে 2p থেকে 4p তে, আর BI3 এর ক্ষেত্রে BI3 এর ক্ষেত্রে কিন্তু 2p থেকে 5p। তাহলে এই যে 2p 2p যেখানে সেখানে এফিশিয়েন্ট হবে ব্যাক পাই বন্ডিং, মোর এফেক্টিভ বা এফিশিয়েন্ট, মোর এফেক্টিভ ব্যাক পাই বন্ডিং। আর BI3 এর ক্ষেত্রে লেস এফেক্টিভ। ব্যাক পাই বন্ডিং কেন বোঝা গেল? কারণ 2p থেকে 2p 5p, আর এখানে 5p 2p 2p, তাই তো? তাহলে এই যে BF3 এর ক্ষেত্রে হ্যালোজেন বা ফ্লোরিনের 2p থেকে বোরনের 2p তে ইলেকট্রনটা আসছে, অর্থাৎ ব্যাক পাই বন্ডিং করছে। অর্থাৎ ফ্লোরিনের যে ফিল্ড অরবিটালটা আছে সেই ফিল্ড অরবিটাল থেকে লোন পেয়ারটা বোরনের খালি 2p তে আসছে। আর এখানে আয়োডিনের 5p অরবিটাল থেকে লোন পেয়ারটা কিন্তু বোরনের 2p তে আসছে। তাহলে কোথায় এই যে ব্যাক পাই বন্ডিংটা ভালো হবে? তাহলে এই যে ব্যাক পাই বন্ডিংটা কিন্তু ভালো হবে যেখানে অরবিটাল ম্যাচটা হচ্ছে। দেখো 2p থেকে 2p, অর্থাৎ এইখানে 2p 2p, তাই তো? তাহলে এখানে ব্যাক পাই বন্ডিংটা হয়েছে 2p ফ্লোরিনের 2p থেকে বোরনের 2p তে, আর এখানে হয়েছে ক্লোরিনের 3p থেকে বোরনের 2p। BBr3 তে হয়েছে কি, বোরনের 4p অরবিটাল লোন পেয়ার এসছে, ব্রোমিনের 4p অরবিটালের ইলেকট্রন এসছে বোরনের 2p তে। আর BI3 এর ক্ষেত্রে কি হয়েছে, আয়োডিনের 5p অরবিটালের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এসছে বোরনের 2p তে। তাহলে কোথায় এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের ব্যাপারটা ভালো হয়েছে, অর্থাৎ ব্যাক পাই বন্ডিংটা ভালো হয়েছে? ব্যাক পাই বন্ডিং কিন্তু ভালো হয়েছে BF3 এর ক্ষেত্রে, কারণ এখানে 2p 2p ম্যাচ করে গেছে, তাই তো? তাহলে রেজোনেন্স যেটা আমরা বললাম, রেজোনেন্স ক্রিয়া অর্থাৎ ব্যাক পাই বন্ডিংটা যেখানে ভালো হবে, এই যে ব্যাক পাই বন্ডিংটা, অর্থাৎ এই যে X থেকে বোরন এখান থেকে এখানে, সরি এটা খালি, এই যে পিপাই পিপাই ব্যাক পাই বন্ডিং, ব্যাক বন্ডিং, এটা when X equals to F, পিপাই পিপাই ব্যাক বন্ডিং হচ্ছে এফেক্টিভ, ভেরি এফেক্টিভ, কারণ 2p of X ইলেকট্রন থেকে 2p of বোরনে গেছে ইলেকট্রনটা, আর তাই তো, অর্থাৎ 2p থেকে 2p তে ইলেকট্রন গেছে। আর when X equals to I, less effective, তাই তো? কারণ আয়োডিনের 5p অরবিটালে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় electrons from, এখানে electrons from, তাই তো, থেকে 2p of বোরনে গেছে, অর্থাৎ বোরনের যে 2p সেটা কিন্তু ভেকেন্ট, তাই তো? এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে,
তাহলে এই যে ব্যাক পাই বন্ডিং যত ভালো হবে তত এই বোরন এর ইলেকট্রন, ব্যাক পাই বন্ডিং ভালো হলে বোরন তো ইলেকট্রন পেয়ে যাবে, হ্যালোজেন থেকে ইলেকট্রনটা পেয়ে যাচ্ছে, তাহলে বোরনের যে ইলেকট্রন ঘাটতি সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ ব্যাক পাই বন্ডিং যত ভালো হবে, ভালো করে শোনো কথাটা, ব্যাক পাই বন্ডিং অর্থাৎ পি পাই ব্যাক বন্ডিং যত ভালো হবে তত বোরনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যাবে, বোরনের ইলেকট্রন ঘাটতি কমে যাবে। তাহলে বোরনের যদি ইলেকট্রন ঘাটতি কমে যায় তাহলে বোরন কিন্তু আর ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে না। যত বেশি খিদে, মানে যত বেশি ইলেকট্রন ঘাটতি থাকবে তত সে ইলেকট্রন নেওয়ার চান্স থাকবে, তাই তো? তাহলে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হিসেবে তত ভালো কাজ করতে পারবে তখনই যত বেশি তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা যদি ব্যাক পাই বন্ডিং এর মাধ্যমে কমে যায় তাহলে ব্যাক পাই বন্ডিং কিন্তু প্রপোর্শনাল টু যত, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ ডিক্রিজ ইন ইলেকট্রন ডেফিসিয়েন্সি অফ বোরন, এটা কিন্তু proportional to extent of back pi bonding। তাহলে ব্যাক পাই বন্ডিং যত ভালো হচ্ছে তত ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কিন্তু কমে যাচ্ছে। আর ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা যদি কমে যায়, ডিক্রিজ ইন ইলেকট্রন ডেফিসিয়েন্সি অফ বোরন, বোরনের যদি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যায় তাহলে লুইস অ্যাসিডিটি কমে যাবে। তাহলে আমরা একটা সম্পর্ক বলতে পারি না, ব্যাক পাই বন্ডিং এর সাথে লুইস অ্যাসিডিটি ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি লুইস অ্যাসিডিটি টা কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে extent of extent of back pi bonding। এখানে যে ব্যাক পাই বন্ডিং সেটা পি পাই ব্যাক বন্ডিং, ঠিক আছে? কারণ পি থেকে পিতেই হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখলাম অর্ডার অফ extent of back pi bonding। ব্যাক পাই বন্ডিং কোথায় ভালো হচ্ছে? BF3 তে, তারপরে BCl3 তে obviously, তারপর BR3 তে, তারপর BI3 তে। তাহলে ব্যাক পাই বন্ডিং যত ভালো হবে তত কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমে যাবে বোরনের। ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে গেলে বোরন আর ইলেকট্রন নিতে চাইবে না, তার মানে লুইস অ্যাসিডিটি তার কমে যাবে, তাই তো? তাহলে এক্সটেন্ট অফ ব্যাক পাই বন্ডিং বেড়ে গেলে, যত এক্সটেন্ট অফ ব্যাক পাই বন্ডিং অর্থাৎ ব্যাক পাই বন্ডিংটা যত ভালো হবে, এক্সটেন্ট অফ ব্যাক পাই বন্ডিং যত ভালো হবে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যাচ্ছে। আর ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যাওয়ার ফলে কিন্তু লুইস অ্যাসিডিটি কমে যাচ্ছে। তার মানে BF3 এর ক্ষেত্রে ব্যাক পাই বন্ডিং ভালো হচ্ছে বলেই BF3 এর ক্ষেত্রে কিন্তু লুইস অ্যাসিডিটি কমে যাচ্ছে। তাহলে অর্ডার অফ লুইস অ্যাসিডিটি, তাহলে এটাই কিন্তু মনে রাখবে যে এক্সটেন্ট অফ ব্যাক পাই বন্ডিং এর সাথে কিন্তু লুইস অ্যাসিডিটিটা ব্যস্ত সম্পর্ক এখানে। অর্থাৎ পি পাই ব্যাক বন্ডিং যত ভালো হবে এই যে BX3 গুলোর ক্ষেত্রে তত কিন্তু তার লুইস অ্যাসিডিটি কমতে থাকবে। তাহলে অর্ডার অফ লুইস অ্যাসিডিটি কি হবে? BI3 সব থেকে বেশি হবে, তারপরে BBR3, তারপরে BCl3, তারপরে BF3। তাহলে BF3 কিন্তু সব থেকে উইক লুইস অ্যাসিড আর BI3 এখানে সব থেকে স্ট্রং লুইস অ্যাসিড। বোঝা গেল? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে উইথ এক্সপ্লানেশন সহ এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। কিছুই না, এক্সটেন্ট অফ ব্যাক পাই বন্ডিং যত বেশি হবে লুইস অ্যাসিডিটি তত কম হবে। কারণ এক্সটেন্ট অফ ব্যাক পাই বন্ডিং বেড়ে গেলে, অর্থাৎ ব্যাক পাই বন্ডিং এর মাত্রাটা যত বেড়ে যাচ্ছে তত ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। আমি বারবার এক কথা বলছি, মাথায় রাখবে এটা।
ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমিয়ে দিচ্ছে, ইলেকট্রনের যে ঘাটতি অর্থাৎ যে খিদেটা ছিল সেটা কমিয়ে দিচ্ছে, ফলে ইলেকট্রন পেয়ার গ্রহণ করার প্রবণতা কমে যাবে। তাহলে ইলেকট্রন পেয়ার গ্রহণ করার প্রবণতা কমে গেলে লুইস অ্যাসিডিটি অর্থাৎ লুইস আম্লিকতা কিন্তু কমে যাচ্ছে। ওকে, তাহলে এটাই ছিল। আর একটা জিনিস একটু বলে দিই, এই যে BX3 এরা কিন্তু নন পোলার হয়, BX3 নন পোলার হয়, নন পোলার মলিকুল। তার কারণটা কিন্তু একটু অন্যরকম ভাবে মনে রাখতে হবে তোমাদের, ডাইপোল মোমেন্ট দিয়ে। তোমরা ভাবতে পারো যে এই যে BX বন্ধন এটা তো পোলার, এই যে বন্ডটা এটা পোলার কোভ্যালেন্ট, পোলার কোভ্যালেন্ট বন্ড, পোলার কোভ্যালেন্ট বন্ড, ধ্রুবীয় সমযোজী বন্ধন। তারপরেও এই যে BX3 টা নন পোলার মলিকুল হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে ডাইপোল মোমেন্ট দিয়ে যদি মনে রাখো, এটা এই ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়। তার জন্য দেখো কি হয়, হ্যালোজেন গুলোর তড়িৎ ঋণাত্মকতা বোরনের থেকে বেশি, তাই তো, তাই তো। আমি যদি BF3 ক্ষেত্রেই উদাহরণটা দিই, তোমরা সচরাচর দেখেছো ক্লাস 12 বা 11 BF3 দ্বিমেরু ভ্রামক শূন্য হয় কেন, তাই তো। ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন অনেক বেশি বোরনের থেকে, ফলে এই যে বন্ড পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক ফ্লোরিনের দিকে দেখাই। তাহলে এই যে দুটো বন্ধন, এই দুটো বন্ধনের লব্ধি ভ্রামকটা এই দিকে কাজ করে, আর তাদের সাথে এই যে বন্ধনের ভ্রামক দেখা যায় যে, আমি যদি নাম্বারিং করি 1 আর 2 নাম্বার যে বন্ধনটা, তাদের যে লব্ধি ভ্রামক সেটা 3 নম্বর ফ্লোরিনের সাথে সৃষ্ট বোরনের যে ভ্রামকটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, তাই তো। সমান এবং বিপরীতমুখী যেহেতু ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মিউ এখানে কিন্তু 0 হয়ে যায়, তাই তো। তাহলে এই দুটো বন্ধন দ্বারা সৃষ্ট ভ্রামক, লব্ধি ভ্রামকটা এই দিকে ক্রিয়া করে, আর এই লব্ধিটা এই BX বন্ধন দ্বারা সৃষ্ট ভ্রামকের সমান এবং বিপরীতমুখী হয়, সেই জন্য মিউটা কিন্তু 0 হয়ে যায়, সেই জন্য এরা নন পোলার, ঠিক আছে। তাই বলা হলো যে BX3 কিন্তু নন পোলার। ইনফরমেশন আর একটা, BX3 হচ্ছে নন পোলার, ঠিক আছে, নন পোলার মলিকুল। লুইস অ্যাসিডিটির ক্রমটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা ওই লুইস যে অ্যাসিডিটি সেটা এই মেজর ফোকাস ছিল আজকের লেকচারে। আর আমরা এর খুঁটিনাটি সমস্ত জিনিসপত্র সম্পর্কে আলোচনা করলাম, হাইব্রিডাইজেশন, স্ট্রাকচার, সবকিছু, কেন লুইস অ্যাসিড হচ্ছে সেটাও ব্যাখ্যা করলাম, আর তার লুইস অ্যাসিডের ক্রোমটাও বললাম, যে বোরন ট্রাইফ্লোরাইড গুলো ছিল তাদের নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, পরের লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমিস্ট্রি উইথ ডিভি স্যার।